স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আরও কয়েকজনের আপিল, ন্যায় বিচারের আশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনার কাজ। বিপিএল এর নিরাপত্তায় পুলিশের অপারগতা প্রকাশ, আনসার সদস্যদের যুক্ত করার সিদ্ধান্ত। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিনেও অনেকে আসছেন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করছেন প্রার্থীরা। আপিলের প্রথম দিন ইসিতে প্রায় ৭০টি আবেদন জমা পড়ে। তবে ছোটখাটো তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রার্থীদের সময় দেওয়া হচ্ছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। ইসির তথ্য মতে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1842 জন। তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমার এই ত্রুটিটা অযোগ্যতা প্রমাণ করে না, আমার প্রার্থী হিসেবে অযোগ্যতা প্রমাণ করে না, একটা ছোট ত্রুটি। আমার প্রার্থিতা বাতিল হয়েছে, আমি সরকারি চাকরি করতাম, 3 বছর অতিবাহিত হয়নি, সেই জন্য আমার মনোনয়ন বাতিল হয়েছিল, শিক্ষাগত যোগ্যতার ভুল ছিল, সেজন্য আপিলের সুযোগ পেয়েছি, আমি আপিল করেছি। আমার প্রার্থিতা বাতিল করেছে আপনার 58 টাকা নাকি আমার কাছে ভূমিকর আমি ভূমিকর দিয়ে দিয়েছি বৃহস্পতিবারে। দর্শক, এ বিষয়ে জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি শবনম। কথা বলবো তার সঙ্গে। শিউলি, দ্বিতীয় দিনে আপিলের সময় তো শেষ হয়েছে, এখন পর্যন্ত কতজন আপিল করেছেন আর আপিলের বিষয়ে তারা কি বলছেন? আনোয়ারুল, এখন ঠিক 5টা বেজে 2 মিনিট। এর মধ্য দিয়ে আসলে আনুষ্ঠানিকভাবে ইসিতে আপিলের যে বিষয় সে কার্যক্রম শেষ হয়েছে। তবে যেহেতু প্রার্থীরা বিভিন্ন জায়গা থেকে তাদের আপিলের জন্য এসেছেন নির্বাচন কমিশনে, সেজন্য সেটা বিবেচনা করে আসলে যারা এখনো পর্যন্ত বুথে আছেন, অবস্থান করছেন, তাদের মনোনয়ন বিষয়ে আপিল এখনও গ্রহণ করা হচ্ছে। এবং এখন পর্যন্ত আমি যদি আপনাকে জানাই যে এখন পর্যন্ত 116টি আপিল গ্রহণ করা হয়েছে, অর্থাৎ 2 দিনে এখন পর্যন্ত 158টি আপিল আবেদন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এবং এর মধ্য দিয়ে মূলত 723 জনের যে আপিল আবেদন, সেখান থেকে এই সংখ্যাগুলো এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি শেষ মুহূর্তে অনেকেই অনেক দূর থেকে এসেছেন। বিশেষ করে আমি যদি উল্লেখ করি যে চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী এম ফজলুল হক, তিনি এই মুহূর্তে চট্টগ্রাম অঞ্চলে তার আপিল আবেদন নিয়ে এসেছেন। তাকে যেটা রিটার্নিং কর্মকর্তা তার দ্বৈত নাগরিকত্বের কারণে তার আপিল মনোনয়নপত্র বাতিল করেছিলেন, তিনি সেই নাগরিকত্ব ত্যাগের সপক্ষে বিভিন্ন তার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং তিনি আইনজীবী সহকারে আসলে এই নির্বাচন কমিশনে এসেছেন যাতে তিনি তার প্রার্থিতা ফিরে পান, সে বিষয়ে তিনি আবেদন জানাবেন। এবং একই রকমভাবে এখানে যে স্থাপিত 10টি বুথ, সেই বুথের মাধ্যমে বিভিন্ন অঞ্চল থেকে আসলে প্রার্থীরা এসেছেন এবং তারা শেষ মুহূর্তে তাদের আপিল আবেদন জমা দেওয়ার জন্য যে কার্যক্রম সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত। এবং প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বেশিরভাগ প্রার্থী এবং অধিকাংশ প্রার্থী আসলে যেটা মনে করছেন, তারা আসলে নির্বাচন কমিশনের এই আপিল আবেদনের মধ্য দিয়ে তারা আসলে ন্যায় বিচার পাবেন। এবং আপনাকে আরেকটা যে বিষয় উল্লেখ করতে চাই যে আসলে প্রার্থীরা আপিল আবেদন জমা দেওয়ার পাশাপাশি তারা যে বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, তারা এখন মনে করছেন যে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রয়োজনীয় যে সুরক্ষা দেয়া, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, সেটা আসলে তারা এখনও পর্যন্ত করতে পারেননি। সে বিষয় নিয়ে তারা এখনও যথেষ্ট শঙ্কার মধ্যে রয়েছেন যে আসলে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা, হলেও সেটা আসলে কতটুকু নির্বাচন আসলে সব প্রার্থী অংশ নিতে পারবেন, সে বিষয়ে
বিষয় নিয়ে তারা তাদের উদ্বেগের কথা বারবার বলছেন এবং অনেক প্রার্থী তাদের মনোনয়ন জমা দেওয়ার সময় হামলার কথা, তাদের বাড়িঘরে হামলার কথা, সে বিষয়গুলো তারা বলেছেন। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি আনোয়ারুল, এখানে শেষ মুহূর্তে ইসিতে আজকে এনসিপির যিনি প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আসলে এনসিপির নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির প্রধান, তিনি এসেছিলেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে। তিনি এসে নির্বাচন কমিশনকে আচরণ বিধি ভঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সামনে তিনি আসলে তুলে ধরেছেন এবং তিনি বলছেন যে আচরণ বিধি অনেক জায়গায় লঙ্ঘন হচ্ছে, সে বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন আসলে এখনও যথাযথ উদ্যোগ নেননি এবং তারা মনে করছেন যে যদি নির্বাচন কমিশন, সরকার এবং প্রশাসন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিরপেক্ষতা যথার্থভাবে দেখাতে না পারেন, সেক্ষেত্রে এনসিপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা আসলে জুলাই অভ্যুত্থানের মতো আবারও রাজপথে নামবেন এবং সুষ্ঠু নির্বাচন না হলে সেক্ষেত্রে তারা আসলে নির্বাচন পর্যন্ত সময় অপেক্ষা করবেন না। এবং তাদের পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে জাতীয় পার্টি সহ যেসব দল বিগত সরকারকে সরকারে থাকতে বৈধতা দিয়েছে তারা যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, সেই বিষয়গুলো যেন ইসি গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং শুনানি, সামনের যে শুনানি অনুষ্ঠিত হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত, সেই শুনানিতেও তারা এইসব বিষয়গুলোর স্পষ্ট রূপরেখা দেখতে চায় এবং যাতে ন্যায় বিচার পায় প্রত্যেকে সেই বিষয়টা তারা আসলে উল্লেখ করেছেন। আনোয়ারুল, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি শিউলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিউলি শবনম। কয়েক দফা পিছিয়ে অবশেষে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচন। সকাল 9:30টায় ভোট গ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বেলা 3টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোট গ্রহণ শেষে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। এখন ভোট গণনার প্রস্তুতি চলছে। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য, ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান ও বামপন্থী মৌলানা ভাসানী ব্রিগেড প্যানেল ছাড়া একটি আংশিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে 2 দফা জকসু নির্বাচন পেছানো হয়। জগন্নাথের প্রথম ভোট আর আমাদেরও স্টুডেন্ট লাইফের প্রথম ভোট, আর অনেক আয়োজন করা হয়েছে এখানে। পরিবেশ নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু সমস্যা হলো ভোটার আমরা যতটুকু আশা করেছিলাম অতটুকু নেই, সেই জায়গায় একটু হতাশাজনক। ভালোই লাগতেছে, আমিও ভোট দিতে মাত্র আসলাম। ক্যাম্পাসের গেটে ছাত্রদল যেরকম আচরণবিধি লঙ্ঘন করছিল, কিছু ক্ষেত্রে উত্তেজনাকর পরিবেশ তৈরি করছিল, বিষয়গুলো আমাদেরকে হতাশ করেছে। দর্শক, এ বিষয়ে জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ। কথা বলবো তার সঙ্গে। সোহাগ, ভোট গ্রহণ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কি বলছেন আর ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে আমাদের জানাবেন? আনোয়ারুল, আপনি যেমনটি বলছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে জন্ম নেওয়ার পর থেকে এই প্রথম ভোট শুরু হলো, তাই তো ভোটারদের ভিতর ছিল নানা উৎসাহ উদ্দীপনা। এর মাধ্যমে কিন্তু বেলা 3টায় অর্থাৎ 178টি বুথ রয়েছে মোট 5টি ভবনের 39টি কেন্দ্রে সেই বুথের কিন্তু যে ব্যালট বাক্স রয়েছে সেই ব্যালট বাক্স কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এক জায়গায় একত্রিত করা হয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু এই ভোট গণনা করবে, তবে প্রশাসন থেকে বলেনি যে কতক্ষণে এই ভোট গণনা শুরু হবে। একটু আগে আমরা দেখলাম আমাদের পাশ থেকে আরো 3টি ব্যালট বাক্স। আপনি যেমনটি বলছিলেন যে আসলে 4টি প্যানেলে 21টি পদে স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট 157 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে ভোটার সংখ্যা 16,645 জন। এই নির্বাচনের মাধ্যমে কিন্তু 1 বছরের জন্য কেন্দ্রীয় সরকার গঠন করা হবে এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তাদের ভিতরে কিন্তু ব্যাপক উত্তেজনা দেখেছি আমরা। তারা খুবই আনন্দিত হয়েছে যে জীবনের প্রথম তারা ভোট দিয়েছে, তাও আবার তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই প্রথম ভোট দিয়ে তারা যাত্রা শুরু করেছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চাদরে মোড়ানো ছিল টোটাল এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা কিন্তু বাহিরে দেখেছি, বাহিরে ছিলাম যখন, তখন দেখেছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কখনো কাউকেই প্রবেশ করতে দেয়নি, শুধুমাত্র যারা ভোটার এবং গণমাধ্যমকেও প্রবেশের ক্ষেত্রে কিন্তু তাদের যে নির্ধারিত পাস রয়েছে সেটি ছাড়া বহিরাগত কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়নি। অর্থাৎ এখন আমরা ভিতরে অবস্থান করছি, সেখানেও কিন্তু ব্যাপক আকারে আপনার আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, যাতে এই
ভোট কেন্দ্র গণনা থেকে শুরু করে বা যখনই বিজয় ঘোষণা করা হবে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে। এবং আমরা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক যে যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু একাধিকবার মাইক অ্যানাউন্স করছেন যে যারা স্টুডেন্ট শিক্ষার্থীরা রয়েছে বা বাহিরে যারা রয়েছে তাদেরকে কিন্তু ক্যাম্পাস থেকে চলে যাওয়ার জন্য বারবার নির্দেশনা দিচ্ছে। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে আসলে সকালে কিন্তু ভোটার সংখ্যা খুব কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের সংখ্যা বেড়ে যায়। তবে ভোটাররা বা অন্যান্য পদপ্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে কয়েক দফা ভোট পিছিয়ে যাওয়ায় যে ভোটার রয়েছে তারা কিন্তু আসেনি। তবে আশানুরূপ ভাবে ভোট কেন্দ্রে ভোটাররা না আসলেও এই যে প্রথম ভোট যে বা এতদিন পরে যে উৎসব মুখর ভোট যে গ্রহণ চলছে সেটিতে তারা ব্যাপক খুশি। তো আমরা আসলে আর কতক্ষণ পরে যে জানা যাবে যে বিজয়ী কারা হয়েছে বা কি অবস্থা, এই বিষয়গুলোর জন্য আমাদেরকে আরো সময় অপেক্ষা করতে হবে। তবে আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে ভোট গণনার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু চলমান রয়েছে। আনোয়ারুল। সোহাগ, আপনাকে ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ আহমেদ। জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী 12 জানুয়ারি। মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেয় প্রসিকিউশন। এছাড়া আসামি পক্ষ থেকে তাদের অব্যাহতির আবেদন করা হয়। শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল 1 আদেশের দিন ঠিক করে। প্রসিকিউশনের দাবি, কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার এই প্ররোচনা হত্যাকাণ্ডে উস্কানি হিসেবে কাজ করেছে। আর আসামি পক্ষের আইনজীবীরা মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন জানান। সকালে এই মামলার 2 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দীর্ঘ শুনানিতে আমি অনারেবল ট্রাইব্যুনালে বলেছি যে সব অভিযোগ আমার এই আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে আনয়ন করা হয়েছে সেটা রাষ্ট্রপক্ষ কর্তৃক দাখিলকৃত যেসব তথ্যপত্র দেওয়া হয়েছে সেটা প্রমাণ করে না। এই দুজনের সরকারের ডিসিশন মেকিংয়ে তাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এই গণহত্যা কারফিউ দিয়ে মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পরিকল্পনার সাথে তারা জড়িত ছিলেন, তারা ইনসাইট করেছেন, অ্যাবেট করেছেন, প্ল্যান করেছেন এবং সেগুলোর এক্সিকিউশনের ব্যাপারে কাজ করেছেন। সুতরাং তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি যে এভিডেন্স এসছে তার ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা ছাড়া কোনো বিকল্প নাই। তৈরি পোশাক খাতের একক সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে শতকরা 2.88%। বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাজারে চাহিদা কমে যাওয়া এবং পাল্টা শুল্ক আরোপের ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতার ধরনের বড় পরিবর্তন এসছে। পাল্টা শুল্ক কমলেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় রপ্তানিতে সুবিধা আদায় করতে পারেনি বাংলাদেশ। পোশাক খাত নিয়ে 3 পর্বের ধারাবাহিকের দেখুন দ্বিতীয় পর্ব। প্রতি বছর প্রায় $8 বিলিয়ন পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়। একক বাজার হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বর্তমানে গড়ে 36.5% থেকে 35% শুল্ক কার্যকর রয়েছে, যা আগে ছিল প্রায় 16.5%। জুলাই থেকে নতুন ট্যারিফ কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির নেতিবাচক চিত্র ফুটে উঠেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত মার্কিন বাজারে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $1.79 বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় $53 মিলিয়ন বা 2.88% কম। শিল্প মালিকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এবং উচ্চ সুদের হারের কারণে ক্রেতাদের ব্যয় করার ক্ষমতা কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের পোশাক খাতে। ইউএসএ এখনও আমরা একটু নেগেটিভে আছি এবং আমরা আমাদের যেভাবে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করার যে একটা থাকে, প্রবৃদ্ধি অর্জন করতে হবে, তাহলে আমি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো, সেটা হচ্ছে না। সেটার থেকে আমরা পিছিয়ে আছি। একটা জায়গায় যে থেমে গেছে, যেটা হলো আশাবাঞ্জক ছিল প্রবৃদ্ধি হবে, কিন্তু যেহেতু কনজিউমারের রিয়াকশন, তাদের বাইং ক্যাপাসিটি একটা জায়গায় যে হোঁচট খেয়েছে, সুতরাং আপাতত প্রবৃদ্ধি হচ্ছে না। ইন ফিউচার আমরা এক্সপেক্ট করতেই পারি। রপ্তানি আয় বাড়াতে বাজার বহুমুখীকরণ, উচ্চ মূল্যের ফ্যাশনেবল পোশাক তৈরি এবং ডেলিভারির সময় কমিয়ে আনার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। সেই বাজারের ঢুকতে হলে কিন্তু আমাদের প্রস্তুতিটা দরকার আছে। তো সেইগুলোর সুবিধা নিতে হলে, অন্যের বাজার হারানোর সুবিধাটা যদি আমরা নিতে চাই, তাহলে আমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে, আমাদের আরও বিনিয়োগ করতে হবে,
আরও আমাদের দক্ষ শ্রম শক্তি লাগবে এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে। রপ্তানিকারকদের আশা, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও 2026 সালের প্রথম প্রান্তিকে বাজার স্থিতিশীল হয়ে উঠতে পারে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। আসন্ন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম জেলার ভিজিলেন্স টিমের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। নির্বাচন কমিশনার আরও বলেন, 13 ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় 200টি লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়েছে। মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল ও প্রার্থীদের ক্ষেত্রে কমিশন কঠোর অবস্থানে থাকবে বলে জানান এই কমিশনার। এ সময় গণমাধ্যমের স্বচ্ছতার ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি। কেউ এই ডেটারেন্ট ফোর্স অ্যাপ্লাই করার পরেও যদি তারপরেও কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করার প্রয়াস পায়, সে যেন পালাতে না পারে। রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অবমাননার বিচারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। দুপুরে তবলছড়ি আসাম বস্তি সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলেন, গত 4 জানুয়ারি বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ফেল করায় শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে শিক্ষকদের লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদে তাদের এই অবস্থান। রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কবির হোসেন জানান, ফেল করা শিক্ষার্থীরা খাতা পুনরায় দেখা হবে, কিন্তু পুনরায় পরীক্ষার বিষয়ে 7 জানুয়ারি সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে এক উঠান বৈঠকে তিনি এমন হুঁশিয়ারি দেন। সকালে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরেন কুমিল্লা 4 আসনে 10 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। টাকার কাছে বিক্রি না হয়ে যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, তাদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। এবার পেশি শক্তি দেখিয়ে ভোট কেন্দ্র দখল করতে আসলে তাদের প্রতিহত করা হবে বলে জানান তিনি। এ সময় জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের সমুদ্র সীমায় নতুন 65 প্রজাতির জলজ প্রাণীর সন্ধান পেয়েছেন গবেষকরা। সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেমের ওপর পরিচালিত জরিপ ও গবেষণা প্রতিবেদন মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এ সংক্রান্ত কমিটি। ওই প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। গত বছরের 21 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত এ জরিপ চালানো হয়। 8টি দেশের 25 জন বিজ্ঞানী জরিপ পরিচালনা করেন, যার মধ্যে 13 জন বাংলাদেশের। অধ্যাপক সাইদুর রহমান বৈঠকে গবেষণা সংক্রান্ত তথ্য উপাত্ত তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশে গভীর সমুদ্র জেলিফিশের আধিক্য বেড়ে গেছে। এটা সামুদ্রিক ভারসাম্য নষ্ট করছে বলে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়। এছাড়া সাগরের 2000 মিটার গভীরতায় প্লাস্টিক পাওয়া যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বৈঠকে। আন্তর্জাতিক, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে উপস্থাপন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার আদালতে হাজির করা হলে নিজেকে নির্দোষ দাবি করেন মাদুরো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এক অভিযানে বন্দী হওয়ার পর এই প্রথম তাকে জনসমক্ষে আনা হলো। রয়টার্স জানায়, আদালতে একজন দোভাষীর মাধ্যমে মাদুরো বলেন তিনি একজন ভদ্র মানুষ এবং এখনও সে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তবে বক্তব্য শেষ হওয়ার আগেই বিচারক তাকে থামিয়ে দেন। 63 বছর বয়সী মাদুরোর বিরুদ্ধে মাদক, সন্ত্রাসবাদ এবং ধ্বংসাত্মক সরঞ্জাম রাখার মতো 4টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। মাদুরোর স্ত্রী ফ্লোরেসও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। আগামী 17 মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত। খেলার খবর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এ সিলেট পর্বের বাকি ম্যাচগুলোতে নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এরই মধ্যে নিরাপত্তায় পরিবর্তন আনার কথা জানিয়ে বিসিবিকে চিঠিও দিয়েছে তারা। এজন্য কিছু পুলিশ সদস্য কমিয়ে আনসার সদস্য যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মোস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুকে হালকাভাবে নেয়নি বিসিবি। আইসিসিকে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের চিঠি দেওয়ার মাঝেই বিপিএল নিয়ে নতুন চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রাম পর্ব বাতিলের পর সিলেট পর্বের ম্যাচ পরিচালনা করা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বিসিবির। নতুন করে সামনে এসেছে নিরাপত্তার ইস্যু।
জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ততা বাড়ায় ও সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটে পুলিশ সদস্যদের প্রান্তিক পর্যায়ে মোতায়েন করা হবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নিজেদের অপারগতার কথা জানিয়ে বিসিবিকে এরই মধ্যে চিঠি দিয়েছে তারা। এতে বিকল্প নিরাপত্তা ব্যবস্থা রাখার অনুরোধও জানানো হয়েছে। এদিকে পুলিশের নিরাপত্তা কমলেও অন্যান্য বাহিনী তা পুষিয়ে দেবে বলে জানিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। দেশে আপনারা জানেন একটা নির্বাচন আছে, নির্বাচন থেকে পুলিশের আসলে বিভিন্ন দিকে ডেভেলপমেন্ট বেড়ে গেছে। মানে আমাদের খেলায় ওনারা দিচ্ছেন না, কথাটা ঠিক না, ওনারা দিচ্ছেন, ওনারা একটু রিডিউসড করছেন, যেটা অন্যান্য ফোর্স দিয়ে ওটা কভার করা হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক একই থাকবে, জাস্ট পুলিশের পরিবর্তে আরো অন্যান্য যে বাহিনী আছে, অন্যান্য বাহিনীর কিছু সদস্য এই জায়গাটা পূরণ করবেন, পুলিশের অবস্থানও থাকবে। তবে বিসিবির পরিচালক রাহাত শামস বলছেন, বিপিএল উপলক্ষে সিলেটের নিরাপত্তা ব্যবস্থা কমানো হয়নি। নিরাপত্তা কোথাও কমাচ্ছি না। 4 তারিখ পর্যন্ত সিলেটের খেলা ছিল, তারপরে চিটাগাংয়ের খেলা ছিল। একটা শিফটিংয়ের একটা রিকোয়ারমেন্ট তো আছেই। সেই শিফটিংয়ের রিকোয়ারমেন্টটার সময় আসছে, আসার পরে আমাদের এসএমপি যেটা ওইখান থেকে আসছে যে ওনাদের এই নর্মাল যে ফোর্স সেটা ওনারা ধরেন আজকে থেকে দিতে পারবে না। নতুন করে আলোচনা হয়েছে, চিঠি চালাচালি হয়েছে, আবার নতুন সেট আপ করতে হয়েছে আর কি। তো এখানে কোনো কমতির নাই কিছু। এবারের বিপিএলে সিলেটে 24টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আরও কয়েকজনের আপিল, ন্যায় বিচারের আশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনার কাজ। বিপিএল এর নিরাপত্তায় পুলিশের অপারগতা প্রকাশ, আনসার সদস্যদের যুক্ত করার সিদ্ধান্ত। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।